This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের পর এবার যাদবপুরের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি এবিভিপির। যারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, হুঙ্কার এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য তৈরি করে রাখা হয়েছে। এবিভিপির নিশানায় বাম, অতি বাম। এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে কি এই নাটক করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসকেও নিশানা এবিভিপির। এটা কখনো কাম্য নয়। একজন শিক্ষামন্ত্রীর ওপরে বান্দরের মতো লাফালাফি করতে করতে গাড়ির ওপর উঠে যাওয়া, আবার ঠিক একইভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র পিছিয়ে যাবে, এটাও কখনো কাম্য নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আজকে যাদবপুরে যে পরিস্থিতি আছে, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একই পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদে যা চালিত সমস্ত কলেজ ক্যাম্পাস, সেখানে বলুন কোন ছাত্র সংগঠনকে তারা স্পেস দিয়েছে কাজ করার জন্য? যেখানে এবিভিপি কাজ করে সেখানে এসএফআইকে তোলার চেষ্টা করা হয়, বামপন্থী সংগঠনকে তোলার চেষ্টা করা হয়। আজকে এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে কি আজকে তৃণমূলের এই নাটক তৈরি হয়েছে বা এই প্রেক্ষাপট তৈরি হয়েছে? একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকমভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এই মুহূর্তে টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ত্রিনাঙ্কুর, যাদবপুরের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে এবিভিপি। বলা হচ্ছে আপনারাও নাকি যাদবপুরকে অশান্ত করার জন্য দায়ী। আমারা পুরোনো এক নেতা প্রভাত মনে করছে, গেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। তো যাই হোক, তো বেসিক্যালি এই এবিভিপি তোর সংগঠন বলে কিছু নেই, তারা এই গোলা জলেরও মাছ ধরতে এসছে এবং ওদেরও যে একটা ছাত্র সংগঠন বলে কিছু আছে সেটা বোধহয় একটু বোঝাতে এসছে। আমি বেসিক্যালি ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী বা বাংলার বুকে নৈরাজ্য সৃষ্টিকারী সবচেয়ে বড় দলের নাম বিজেপি বা তার এবিভিপি। তো সেই জায়গা থেকে তারা আজকে এই লেকচার দিতে আসে শুধুমাত্র একটাই বোঝানোর জন্য যে তাদেরও ছাত্র সংগঠন বলে কিছু আছে, যাদের কালকেও দু চারটে ভোট হলেও তারা পায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে সারা বাংলা জুড়ে বাংলার মানুষ এদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এদের কোনো কথার ভিত্তি নেই। যদি সত্যি থাকতো, এদের যখন এই বাম সংগঠনের পক্ষ থেকে বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম টিএনসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম এসএফআই এর রাজ্য সভাপতি দেবাঞ্জন দের সঙ্গেও, শুনবো তার বক্তব্য। পরিষ্কার বোঝা যাচ্ছে এবিভিপির কথা শুনেই যে মমতা ব্যানার্জির পক্ষ থেকে ওদেরকে মাঠে নামানো হয়েছে এখন এই সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি এইসব করবার জন্য। নির্দেশটা গেছে তৃণমূলের কাছ থেকে এবিভিপির কাছে সার্জিক্যাল স্ট্রাইক করার। কারণ যখন তৃণমূল বুঝতে পারছে যে শিক্ষামন্ত্রী, ক্রিমিনাল শিক্ষামন্ত্রীকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, খুনের চেষ্টা করবার জন্য পাঠিয়েও কিছু করে উঠতে পারলো না, তখন এবিভিপিকে আসরে নামানো হচ্ছে যাদবপুরকে কেন্দ্র করে একটা অশান্তি, আরো বড় কোনো অশান্তি পাকানোর জন্য। আমরা বলছি ওরা যদি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে, আমরাও কাউন্টার স্ট্রাইক করবার জন্য কিন্তু প্রস্তুত আছি, এটা ওদের বুঝে নিতে হবে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, একদিকে এবিভিপি তারা হুঁশিয়ারি দিচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের, অন্যদিকে এবিভিপির নিশানায় যে এসএফআই তারা বলছে কাউন্টার স্ট্রাইক হবে। এই স্ট্রাইক কাউন্টার স্ট্রাইকের পড়াশোনা, সেটার উপর তারা প্রভাব পড়বে। একদমই। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে গত কয়েকদিন ধরে যে অচলাবস্থা দেখা যাচ্ছে এবং বিভিন্ন কাণ্ড জুড়ে, বিশেষ করে যেভাবে গতকালে সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটলো, এবিভিপি মিছিল, তারপরে এসে যেভাবে হামলার ঘটনার অভিযোগ তুলেছে এসএফআই এবং অন্যান্য বাম সংগঠন, ছাত্র সংগঠনগুলির তরফে, তো স্বাভাবিক সেখানে তো কোথাও না কোথাও তো পড়াশোনার প্রভাব পড়ছে। যদিও
যারা এখানে যারা ছাত্র শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত বা শিক্ষক রয়েছে বা অধ্যাপকরা রয়েছেন, তারা বলছে কিছু ক্ষেত্রে সমস্যা হলেও পুরো ক্ষেত্রে যে সমস্যা পড়েছে তা নয়। যদিও আজকে ভার্চুয়ালি উপাচার্য উপস্থিত থেকে একটি বৈঠক করেছেন, সেই বৈঠকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, যাতে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ আগের মতো ফেরানো যায় তার ব্যবস্থা করা হবে। যদিও আমি সরাসরি এখানে এসএফআই রাজ্য কমিটির সদস্য যে তারা কি বলছে এবিভিপির এই সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারিকে তারা কি চোখে দেখছে, পাল্টা এসএফআই তরফে যে কাউন্টার স্ট্রাইকের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সেটাকেই বা তারা কিভাবে দেখছে। একদম আমি সরাসরি শুভদেবের কাছে চলে যাবো। এবিভিপি আজকে একটা সরাসরি কথা বলেছে, সার্জিক্যাল স্ট্রাইক করা হবে এবং বলা হচ্ছে যাদেরকে যে সংগঠন যে ভাষায় কথা বোঝে সেই ভাষা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের বক্তব্য কি? দেখো, আমাদের বক্তব্য এটাই যে ওদের মধ্যে যে তৃণমূল আর এবিভিপির মধ্যে যে বিজেপির মধ্যে যে সেটিং সেটা তো সবাই জানে, এবং আজকে তৃণমূল বিপদে পড়েছে বলে বিজেপিকে বাজারে নামতে হয়েছে, এবং সেই জায়গা থেকে কালকে এবিভিপির ভাঙচুর বা আজকে এবিভিপির হুমকি। তো এবিভিপি তৃণমূল এই হুমকি এর আগে অনেকবার দিয়েছেন। এর আগে বিজেপির তৎকালীন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় এসেও এইরকম ভয়ের পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি করার চেষ্টা করেছিলেন, যেটা তৃণমূলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করবার চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করে ওরা ব্যর্থ হয়েছেন। যাদবপুর যে তার স্বাভাবিক ছন্দে ছিল সেই স্বাভাবিক ছন্দে তারপরেও থেকেছে, আজকেও থাকবে, আগামী দিনেও থাকবে, লড়াইয়ে থাকবে, আন্দোলনে থাকবে। পাল্টা কি কাউন্টার স্ট্রাইক করবে এসএফআই? দেখো, আমরা কোনো এই ধরনের কাউন্টার স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইকে বিশ্বাস করি না। আমরা এসএফআইগতভাবে বিভিন্ন ক্যাম্পাসে যাই, আমাদের রাজনীতির কথা, আমাদের মতাদর্শের কথা বলি, এবং সেই মতাদর্শ সেই রাজনীতিতে আকৃষ্ট হয়ে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যোগদান করে। হ্যাঁ, আমরা গুন্ডামি করব, বদমাইশি করব, করে হচ্ছে ক্যাম্পাস দখল রাখবো, এটা তৃণমূল বিজেপির রাজনীতি, এটা এসএফআইয়ের রাজনীতি নয়। যারা ছাত্র, যারা শিক্ষিত, পড়াশোনা করে, তারাই শুধু এসএফআই করে। ওই 50 বছর 60 বছরের গুন্ডাদেরকে এনে ভাঙচুর করা আমাদের স্টাইল। দিলীপ ঘোষও এই একই কথা বলেছিল, সার্জিক্যাল স্ট্রাইক কথা, তাও আবার যাদবপুর এবং যেখানে বাম এসএফআই এর উপরে, সেটা নিয়ে কি বলবেন? দেখো, দিলীপ ঘোষকে নিয়ে আমার তো খুব দুঃখ হয়, কারণ দিলীপ ঘোষ একটা সময় যখন বিজেপিতে কেউ ছিল না তখন দিলীপ ঘোষ ছিলেন, বিজেপিকে দাঁড় করেছিলেন। এখন তৃণমূলের নেতারা এসে বাজার খেয়ে নিয়েছেন, এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে এই ধরনের মন্তব্য করে একদম মানে খবরে থাকতে হয়, নাহলে উনাকে বিজেপি খবরে রাখে না। ফলত উনার দুঃখের দিনে উনি এই ধরনের মন্তব্য করে ফেলেন। কিন্তু এই ধরনের এর আগে বললাম তো, এর আগে একাধিকবার এই ধরনের মন্তব্য একাধিক লোকে করেছে, কিন্তু যাদবপুরে তার কোনো প্রভাব পড়েনি এবং আগামী দিনেও পড়বে না। স্ট্রাইকের এইসব স্ট্রাইক বা কাউন্টার একেবারে দিলীপ ঘোষের কথা যখন উঠলেই তখন দিলীপ ঘোষ গতকাল যে মন্তব্য করেছিলেন, আরো একবার সেই মন্তব্য শোনাই দর্শকদের। অঞ্চল তো হয়েছে, সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন, যারা নিয়ম কানুন এথিক্স কিছু মানে না, এই ধরনের জঘন্য রাজনীতি করে স্টুডেন্টদের কাছ থেকে আমরা এতটা আশা করি না। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন এটা চলতে পারে না। যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে, কিছু হুলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়। যাদবপুর ইস্যুতে এবার হুমকি হাতিয়ার তৃণমূলের। এখনো কেন সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি সেটাই অবাক হওয়ার বিষয়। এই মন্তব্য করছেন কে? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আবার তিনিই বলছেন কখনো হোমিওপ্যাথি কখনো অ্যালোপ্যাথি দাওয়াই দিতে হবে। যাদবপুর দখলের সুর শোনা যাচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র, তিনি ডিজে বাজাতে চাইছেন। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করেছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএম এর এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। যাদবপুর को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि
हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे, लेकिन कुछ करना चाहिए। दिन पर दिन ये होना नहीं चाहिए। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। শাসক দলের নেতাদের গলায় একের পর এক হুমকি হুঁশিয়ারি সুর। কেউ বলছেন ডিজে বাজাবেন, কেউ আবার বলছেন কেন এখনো সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি। এই সব বক্তব্য শোনার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া কি শুনুন। সুজন কোথায় কে কি বলে কোচবিহার, ওখানে আমাদের জেলা পার্টির সম্পাদকের নাম অনন্ত রায়। তারই বা দরকার কি? দিনাটার আমাদের বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করলে বয়ে যাবে এর উত্তর কি হতে পারে। আর এত যদি হিম্মত হয় করুক না, দেখা যাবে। ওরকম উদয়ন মার্কা বহু লোক আমরা দেখেছি। যাদবপুরের আঁচ এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্দরেও। ক্যাম্পাসের মধ্যেই টিএমসিপি এসএফআই সংঘর্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর হামলার অভিযোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির প্রতিবাদ মিছিল। হামলার অভিযোগ এসএফআই এর বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে এসএফআইও। এটা যাদবপুর না সাধারণ ছাত্রছাত্রীদের হ্যাকেল করবে। এটা যাদবপুর নয়, সাধারণ ছাত্রছাত্রীদের আটকানো হচ্ছে, সেটা বরদাস্ত করা হবে। কালকে বন্ধের নামে অনেক তাণ্ডব হয়েছে, কালকে বন্ধের সময় অনেক কথা বলা হয়েছে। পরিষ্কার হিসাব, কোন রকম বন্ধ আমরা বরদাস্ত করব না। সাধারণ ছাত্রছাত্রীদের হ্যাকেল করলে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করবে। পরে খবরে নজর রাখবো। ফটোশপ বিতর্কে এবার মুখ খুললেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়েই আহত ইন্দ্রানুজ। কবজির হাড় এবং পায়ের আঙুলে ভেঙেছে ইন্দ্রানুজের, এমনটাই দাবি আহত পড়ুয়ার বাবার। এক্সরে রিপোর্ট দিতে টালবাহানার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। কি হয়েছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক্সরে রিপোর্টটা নিয়ে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা ওয়ার্ডে গিয়ে খোঁজ করছি, তখন বলছেন যে এটা ওই রেডিওলজির হেড একবার দেখতে চেয়েছেন, সেখান থেকে সই হয়ে আসবে। আবার পরে বললেন যে হচ্ছে গিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘরে আছে, সেখান থেকে আসবেন। আমরা আবার মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে মিট করলাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বললেন যে আমার কাছে এখনও আসেনি, আমরা আসলেই আপনাদেরকে দিয়ে দেব। চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের পাওয়ার অধিকার আছে, আমরা সেই অধিকার বলেই আমরা এগুলো চাইছি। কিন্তু কেন হসপিটাল অথরিটি, আমরা এটা বুঝতে পারছি না যে এইগুলো দিতে এত কেন দেরি করছে। মানুষের যে আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে যারা বলছে সেটা তাদের শিক্ষা দীক্ষা তার রুচি, যে এই ধরনের আমরা মিথ্যা অভিযোগ কেন করব। যারা ছাত্ররা যে অভিযোগটা করেছে সেটা তো সত্যি কথা, তারা তো বলেছে, তারা তো ইন্দ্রানুজ যেগুলো বলেছে একটা তো মিথ্যা কথা বলেনি। এবং যারা আপনারা সাংবাদিকরা ওখানে ছিলেন, আমি তাদের সঙ্গে ব্যক্তিগত লেভেলে কথা বলেছি, আপনাদের যা ফুটেজ দেখেছি তাতে তো এটা প্রমাণিত যে এটা গাড়িতে হয়েছে। আমি এটা হয়তো বলতে পারেন যে এটা ইচ্ছাকৃত নয়, সেটা হতে পারে, কিন্তু হয়েছে যে এটা গাড়িতে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু গাড়িতে হয়েছে এটা নিয়ে কোনো অবকাশের কোনো সন্দেহ নেই। যারা বলছেন তারা তাদের রুচি এবং তাদের চিন্তা ভাবনা সেই জায়গাটা থেকে করছেন, আমরা অন্তত সত্যিটার পক্ষে দাঁড়াচ্ছি। ইন্দ্রানুজের বাবার বক্তব্য শুনলেন, তিনি বললেন যারা এমনটা বলছে যে ইন্দ্রানুজে লাগেনি তাদের রুচি নিয়ে প্রশ্ন তুললেন ইন্দ্রানুজের বাবা। এই প্রসঙ্গে আপনাদের আরো একবার শোনাই গতকাল কুণাল ঘোষ ইন্দ্রানুজের আহত হওয়ার প্রসঙ্গে কি বলেছিলেন। গিয়ে ডাক্তার গাড়িতে পড়েছে, এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে, কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে, তো সেখানে ব্রাত্য কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে। এসব তো মানে অবান্তর কথা। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল।
এক্স রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই, তো কী হলো? একটা মিথ্যার তো লিমিট থাকবে। ফ্রেমগুলো এমনভাবে, ছবি এখন এসে গেছে সামনে, এই প্রশ্নও উঠছে যে ওটা আদৌ ওইরকম গাড়ির সামনে শোয়া কোনো দৃশ্য হয়েছিল না হয়নি, এই প্রশ্নও তো উঠে গেছে। এর আগেও একবার অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন। শনিবারের ঘটনার পর আবার অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তার রক্তচাপ বেড়েছে, 10 দিন টানা বেড রেস্ট লিখে দিয়েছেন চিকিৎসক। পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো রকম দুশ্চিন্তা চিন্তা মাথায় নেওয়া যাবে না, কিন্তু এরপর তো আবার ফিরে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে। যদিও ভাস্করবাবু স্ত্রীর সাফ কথা, তিনি আর কোনোভাবেই স্বামীকে ক্যাম্পাসে পাঠাতে চান না। টিভি9 বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এরপর ক্যাম্পাসে যেতে হলে ডিভোর্স পেপারে সই করে যেতে হবে। যেটা ও বলছে না যে ভিসির চোখের সামনে, তার কারণ হচ্ছে আমি ভাস্করের যতটা সংবেদনশীলতায় দেখেছি, ওর সামনে যদি কারুর হতো ও দৌড়ে গিয়ে তাকে আগে তুলতো। ও সেখানে ও ছিলই না, এবং ও যখন পরে খবর পায়, যেহেতু ওই ছাত্র গল্পটাও রয়েছে, ও চলে গেছিল দেখতে। তো সেখানে ও এমন ব্যবহারের মুখোমুখি হয় যেটা ও সিরিয়াসলি ও ভাবেনি যেটা হতে পারে। তো তার জন্য ও প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে ভোগে। এবং দেখুন, হাইপার টেনশন এমন একটা জিনিস না, এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম এক্সেট্রা অনেক কিছু খেলা থাকে। So maybe that may be the reason of his unstable blood pressure. ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন 10 দিন বেড রেস্ট, 10 দিন তাহলে উনি ক্যাম্পাসে যেতে পারবেন না, কিন্তু উনি বলছেন ওনার মন পড়ে আছে ক্যাম্পাসে, আপনি অ্যালাউ করবেন যেতে? আমি কিছুতেই যেতে দেব না। উনি যদি যান তাহলে ডিভোর্স পেপারটা যেন সাইন করে যায়, একদম। আমি কিছুতেই ওকে যেতে দেব না। চিকিৎসক হিসেবে স্পষ্ট বার্তা দিয়ে দিলাম, 10 দিন ওনাকে বাড়িতে থাকতে হবে। ওনাকে কানে তুলো দিয়ে দেওয়া, একদম পরিষ্কার করে বলবো, আপনি প্রয়োজন হলে টিভিটা দেখবেন না, কোনো দরকারই নেই, টিভি দেখারও দরকার নেই, কানে তুলো দিয়ে থাকুন, অসুবিধা নেই। 3 বাঁদরের গল্প যেরকম আমরা পড়েছি, তো বাঁদরদের কথা শুনে তো আমার লাভ নেই, বাঁদররা অনেক কিছু বলবে, সকাল বিকেল আওয়াজ করবে, তো বাঁদরদের কথা বা ভামদের কথা শুনে আমার কোনো লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, উনি বিশ্রামে থাকুক, ওনার টিভি দেখার দরকারই নেই।